আজকে আমি যখন আমার ছেলের স্কুলের বেতন দিতে গিয়েছিলাম তখন আমার স্বামী আমাকে যে টাকা দিয়েছিল ওই টাকা থেকে আমি বাঁচিয়ে 500 টাকা আমি বেশি খরচ করছি। এই জন্য আমার শাশুড়ি আর আমার স্বামী মিলে আমাকে চোর আখ্যা দিয়েছে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে একটা মনের কষ্টের কথা শেয়ার করব। আজকে যখন আমার বাচ্চার স্কুলের বেতন দিতে গেলাম তখন আমার কাছে বাড়তি কোনো টাকা ছিল না, 500 টাকা ছিল। ওই টাকা দিয়ে আমি আমার ছেলেকে নিয়ে একটু এদিক সেদিক ঘোরাফেরা করে খরচ করছি আর কিছু টাকার খেলনা কিনছি। যখন আমি এগুলো কাজ সেরে আমি যখন বাড়িতে আসলাম তখন আমার থেকে টাকার হিসাব চাওয়া হয়েছে, কিন্তু আমি 500 টাকা বেশি খরচ করছি। এই জন্য আমাকে বলেছে যে তুমি চুরি করে টাকা খরচ করছো, তুমি কি চোর নাকি? আমার হাজব্যান্ডও বলছে আর আমার শাশুড়ি বলছে। আমার শাশুড়ি বলছে যে ওর যখন যা মন চা তাই করে, ও সংসারের কোনো কাজ ঠিকঠাক মতো করে না। অথচ আমার শাশুড়ি অসুস্থ, আমি সব কাজ একাই নিজের হাতে সামাল দেই। আমার যা ইয়াতে থাকে, বিদেশে থাকে, কিন্তু উনি যখন দেশে আসে তখন উনি কোনো কাজই করে না। উনি আসলে ওনার ভাতটাও কিন্তু আমি সামনে নিয়ে দেই। আমার হাজব্যান্ড খুবই একজন অন্যরকম মানুষ, মা যা বলে তাই শুনে। ও মার কথা মতো উঠা বসা করে, আমার কোনো কথাই শুনে না। আমার একবার প্রেগনেন্সির সমস্যা হয়েছিল, আমার 3 মাসের একটা মিসক্যারেজ হয়ে যায়। তখন আমার অনেকগুলো কথা শুনতে হয়েছে যে আমি ভালো না, আমি এদিক সেদিক দৌড়াদৌড়ি করি, এই জন্য আমার এই অবস্থা হয়েছে। এখন আবার আমি কনসিভ করছি, কিন্তু এখন আমার আর ওই আগের মতে আমার সংসারের সব কাজ একা হাতে করতে হয়। টাকা পয়সা আছে কিন্তু ওরা কোনো কাজের লোক রাখে না, কাজের লোক রেখে কাজ করাবে না, সমস্ত কাজগুলো আমাকে দিয়ে করায়। আমার হাজব্যান্ড বিদেশে থাকে, এখন ছুটিতে আসছে, কিন্তু উনি আমাকে হাত খরচের জন্য কোনো টাকা দেয় না। আমি যখন বাইরে যাই তখনও আমার ওনার থেকে 5 টাকা চেয়ে নিতে হয়, আর উনি দিতেও চান না। ওনাকে বললে উনি বলে যে তুমি ঘর থেকে নাও, আমার বাবা মার থেকে নাও। যখন ওর বাবা মার কাছে টাকা চাই তখন বলে যে তুমি টাকা দিয়ে কি করবা, তোমার তো যা লাগে সব আমরাই এনে দেই। তো এখন আমি কি করব? আমার কোন দিকে যাওয়ার মতো কোনো জায়গা নেই, যেহেতু আমরা ভাই বোন বেশি। আমার বাবা একজন মধ্যবিত্ত, আমার বাবা কৃষিকাজ করেন। আমি আমার বাবার কাছেও যাওয়ার মতো কোনো অবস্থা নাই, এই জন্য আমি এখানে পড়ে আছি। আমার হাজব্যান্ড কোনো কিছুতেই বুঝে না যে আমারও একটা হাত খরচ লাগে, মাস শেষে আমারও কিছু টাকার দরকার। কিন্তু আমার হাজব্যান্ড আমার শাশুড়ির কথা মতো সব কিছু করে, ওর বাবা মার কথা মতো সব কিছু করে, আমাকে কোনো টাকা পয়সা দেয় না। তো একটা আফুর জীবন থেকে নেওয়া এই গল্পটা, আফুটা খুবই কষ্টের ভিতরে আছে। কেমন লাগলো আপনাদের জানাবেন। এটা কিন্তু আমাদের বাংলাদেশের অধিকাংশ মেয়েদেরই জীবনের কাহিনী। হাজব্যান্ড যখন বিদেশে থাকে তখন আলাদাভাবে অনেক হাজব্যান্ড আছে ওয়াইফকে কোনো টাকা পয়সা দেয় না, যা হয় বলে যে আমার বাবার থেকে নাও, আমার মার থেকে নাও, কিন্তু ওনারা তো দিতে চান না। তখন একটা মেয়ে খুবই কষ্টের মধ্যে দিন আত্মপাত করতে হয়। সংসারের সব কাজ করার পরও শুনতে হয় যে তুমি কি করছো, তুমি কোনো কাজই করো নাই, তোমার কোনো কাজে হয় না, তুমি রান্না পারো না, তুমি ভালো মতো বাসন কোসনও মাজতে পারো না, তোমাকে দিয়ে কোনো কিছু হবে না, তুমি ছেলে মেয়ে মানুষ করতে পারবা না। আমি যখন এই কথাটা শুনলাম ওনার মুখ থেকে, তখন আমার কাছেও খুব খারাপ লাগছে যে আসলে একটা মেয়ে কতটা অসহায় হলে যে আরেকজনের কাছে এই কথাগুলো শেয়ার করে। তা আমি এখানে আমার রান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না করব। চিংড়ি মাছটাকে সব রকম মশলা দিয়ে কষিয়ে নিয়ে আমি এখন লাল শাকগুলো দিয়ে দিব। আর এই লাল শাকগুলো খুবই ভালো ছিল, রঙও অনেক সুন্দর হয়েছে। এই লাল শাকগুলো খেতেও ভীষণ মজার হয়েছিল। এভাবে লাল শাক রান্না করে খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। আমি এভাবেই কিন্তু সবসময় রান্না করে খাই, আর মাঝে মাঝে ইলিশ মাছ দিয়েও রান্না করি, ওটাও আমার কাছে বেশ ভালো লাগে খেতে। আর লাল শাক রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। এখন আমি এটাকে নেড়ে ছেড়ে ধনেপাতা কুচি দিয়ে একটু সামান্য পানি দিয়ে রান্না করে নামিয়ে নিব। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করার অনুরোধ রইল। আর তখন সময় নিয়ে আমার ভিডিওটি আপনারা দেখেছেন, এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই
আমার ভিডিওটি দেখবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন।